সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল 2 ধাপে নয়, একবারেই বাস্তবায়ন। এদিকে প্রধানমন্ত্রী বেতনের 10% গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন। অপরদিকে মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ 200 বিদেশি আটক। আরও থাকছে কক্সবাজারে বৃষ্টিতে প্লাবিত 50 গ্রাম, পাহাড় ধসের ঝুঁকিতে লাখো রোহিঙ্গা। এবং সবশেষে থাকছে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল 2 ধাপে নয়, একবারেই বাস্তবায়ন। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে অনলাইন বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস প্লাস প্লাসে সমন্বয় নিয়ে নতুন জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে 2 ধাপের পরিবর্তে 1 ধাপেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার 6 জুলাই সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংশ্লিষ্ট সূত্রে জানানো গিয়েছে, জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সংশ্লিষ্ট সূত্রে জানানো গিয়েছে, জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সরকারি কমিটি চূড়ান্ত সুপারিশ তৈরির আগে আইব্যাস প্লাস সিস্টেমের সক্ষমতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবে। সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল নতুন মূল বেতন 2 ধাপে কার্যকর করার। তবে এতে আইব্যাস প্লাস সিস্টেমে বেতন নির্ধারণ ও সমন্বয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে একবারেই মূল বেতন কার্যকর করার বিকল্প নিয়ে আলোচনা চলছে। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়নের সম্ভাবনা কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাস্তবতা, আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় কিছু সুপারিশে পরিবর্তন আনা হতে পারে। আজকের বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের আর্থিক প্রভাব, কার্যকরের সময়সীমা, বেতন সমন্বয়ের পদ্ধতি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণীর মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি কোন সুপারিশ বহাল থাকবে, কোথায় সংশোধন প্রয়োজন এবং বাস্তবায়নের রোডম্যাপ কী হবে, সেই বিষয়েও আলোচনা হবে। বেতন বৃদ্ধির হার নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে, তবে এদিনই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কাঠামোর মূল বেতন 1 জুলাই থেকেই কার্যকর করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে বিভিন্ন ভাতা দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে 8ম জাতীয় বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। উল্লেখ্য, গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। কমিটির দায়িত্ব হল জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই প্রধানমন্ত্রী নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেবেন। এদিকে প্রধানমন্ত্রী বেতনের 10% গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মন্ত্রীদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার ৬ জুলাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গতকাল একটা মিটিং হয়েছে। একজন প্রধানমন্ত্রী, অনেক বড় প্রশ্ন। একটা দেশের প্রশাসনিক প্রধান ব্যক্তি, উনি আমাদের মিটিংয়ে কি বলেছেন জানেন? খুব বিনয়ের সঙ্গে বলেছেন, মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলবো আজকে, বিনয় করে বলা। আপনারা রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি আপনাদের আমার বলা উচিত, এখন আপনাদের ইচ্ছা। যেটা বলবো আমি এটা করছি। আমার আব্বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে তার বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব মিসকিন মানুষদের সহায়তা করার জন্য বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য। আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিয়ে চলতে পারছি না। আমার বেসিক বেতন 1,15,000 টাকা। 10% হারে আমি 11,500 টাকা প্রতি মাসে বেতন থেকে জমা দিচ্ছি। বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দেই গভর্নমেন্টের অ্যাকাউন্টে। আমি আপনাদের অনুরোধ করব, আমার আব্বা কাজটা করতেন, আমি করছি। আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের একটি শ্রেণী অতিমাত্রায় মুনাফা কেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের কল্যাণ বা দেশের স্বার্থের চেয়ে অর্থ উপার্জনই তাদের প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তান জন্ম হতো স্বাভাবিক প্রসবের মাধ্যমে। গ্রামাঞ্চলে অভিজ্ঞ দায়ীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসবের দীর্ঘ ঐতিহ্য ছিল। এখন স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটলেও স্বাভাবিক প্রসবের পরিবর্তে অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রবণতা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রীর দাবি, গর্ভাবস্থার শুরুতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার পর অনেক ক্ষেত্রে দালাল চক্র ও কিছু চিকিৎসা কেন্দ্র পরিবারের সদস্য বিভিন্ন জটিলতার ভয় দেখায়। অপারেশন না করলে মা বা সন্তান বাঁচবে না এমন আশঙ্কা তৈরি করে সিজারিয়ানের সিদ্ধান্তে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি না নিতে চাওয়ায় পরিবারগুলো চিকিৎসকের পরামর্শ মেনে নেয়। তিনি বলেন, চিকিৎসা পেশা মানুষের কাছে আল্লাহর পর সবচেয়ে বড় ভরসার জায়গা। তাই চিকিৎসা পেশায় নৈতিকতার বিষয়টি আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টির বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে। শিশুর জীবনের শুরু থেকেই যথাযথ পুষ্টি নিশ্চিত করা জরুরি। অপুষ্টি, অল্প বয়সে বিয়ে এবং মায়েদের দুর্বল স্বাস্থ্য শিশুদের নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মিডওয়াইফদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় দক্ষ মিডওয়াইফের সেবা নিশ্চিত করতে হবে। এটি শুধু কর্মসংস্থানের বিষয় নয়, বরং জাতির স্বাস্থ্য সুরক্ষার বিষয়। তিনি আরও জানান, চলতি বছর স্বাস্থ্য খাতে 1 লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় 80,000 মহিলা নিয়োগ দেওয়া হবে এবং তাদের বড় অংশই মিডওয়াইফ হিসেবে কাজ করবেন, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাতৃস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে হবে। কোনো ক্লিনিক এ নির্দেশনা না মানলে তাদের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সভায় জানানো হয়, 40টা নর্মাল ডেলিভারির পরে একজন ধাত্রী রেজিস্ট্রেশন পান। প্রতি বছর মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে 5,800 ধাত্রী দক্ষ হয়ে ওঠেন। কিন্তু স্বাস্থ্য খাতে তাদের কাজের সুযোগ না থাকায় এ সকল ধাত্রীদের সিংহভাগই ঝরে পড়েন। এর মধ্যে প্রাইভেট হাসপাতালগুলোতে বছরে শুধুমাত্র 500 ধাত্রী কাজ করার সুযোগ পেলেও বাকিরা সাধারণ নার্স হিসেবে কাজ করেন। এতে শিশু জন্মের সময় দুর্ঘটনা বৃদ্ধি পায়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির প্রেসিডেন্ট রোজিনা খাতুন, বিএমএসের সাধারণ সম্পাদক হাসনা আক্তার এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার।
অপরদিকে মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশ সহ 200 বিদেশি আটক। মালয়েশিয়ার কুয়ালালামপুরের তামান মালরি নৈশবাজারে এক ঝটিকা অভিযান চালিয়ে 200 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে টানা 2 সপ্তাহ নজরদারি চালানোর পর গত রোববার 5 জুলাই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুর পুত্রাজায়া অভিবাসন কার্যালয় যৌথভাবে কুয়ালালামপুর সিটি হলের সাহায্যে কুতিব নামের এই অভিযানটি চালায়। কুয়ালালামপুর অভিবাসন দফতরের পরিচালক হামসা ইনজাও জানিয়েছেন, অভিযান চলাকালীন মোট 500 জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে 407 জন বিদেশি নাগরিক এবং 93 জন মালয়েশিয়ান ছিলেন। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা শেষে বৈধ নথিপত্র না থাকায় 200 জনকে আটক করা হয়, যাদের মধ্যে 125 জন পুরুষ এবং 75 জন নারী। আটককৃতরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান এবং ভারতের নাগরিক। রোববার সন্ধ্যা আনুমানিক 6টার দিকে এই অভিযান শুরু হয়। সে সময় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অনেক বিদেশি নাগরিক দিকবিদিক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ আশেপাশের এলাকায় লুকিয়ে থাকার চেষ্টা করলেও আগে থেকে পুরো এলাকা নজরদারিতে রাখা কর্মকর্তাদের তৎপরতায় তারা ধরা পড়েন। আটককৃতদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া গেছে। পরিচালক হামসা ইনজাও সাংবাদিকদের জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এই এলাকায় বিপুল সংখ্যক বিদেশি নাগরিক জড়ো হয়ে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন, যার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তামান মালরিতেই এই অভিযান শেষ নয় উল্লেখ করে তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরের অন্য যেসব নৈশবাজারে বিদেশিদের আনাগোনা বেশি সেগুলোতেও পর্যায়ক্রমে চিরুনি অভিযান চালানো হবে। অভিবাসন আইন লঙ্ঘনকারী কোনো বিদেশি যাতে মালয়েশিয়ায় স্বস্তিতে থাকতে না পারে তা নিশ্চিত করতে এই তৎপরতা অব্যাহত থাকবে। একই সাথে নিয়োগকর্তা এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হামসা বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না এবং আইন অনুযায়ী অত্যন্ত পেশাদারিত্ব এবং সততার সাথে এই অভিযানগুলো চালানো হবে। পাশাপাশি অভিবাসন সংক্রান্ত যে কোনো অপরাধের তথ্য দিয়ে বিভাগকে সাহায্য করার জন্য তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। আরও থাকছে কক্সবাজারে বৃষ্টিতে প্লাবিত 50 গ্রাম, পাহাড় ধসের ঝুঁকিতে লাখো রোহিঙ্গা। টানা ভারী বর্ষণে কক্সবাজারে 8 রোহিঙ্গা নাগরিক সহ 9 জনের প্রাণহানির পর জেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় 20,000 পরিবার এবং উখিয়া টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের অন্তত 1 লাখ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বলে ক্যাম্প ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পানির প্রবল স্রোতে একটি সংযোগ সেতু ভেঙে পড়েছে। এছাড়া চকরিয়ার মাতামুহুরী ও কক্সবাজার সদরের বাঘখালী নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, রোববার দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় জেলায় 267 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, কক্সবাজার শহরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ঈদগাঁও উপজেলা সদর হাসপাতাল ও ভূমি অফিস সংলগ্ন এলাকা, টেকনাফের সাবরাং, শাহপুরীর দ্বীপ সদর, নীলা, হোয়াইটকং ও বাহারছড়ার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। একই সাথে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কয়েকটি অংশ, কুতুবদিয়ার 5টি গ্রাম এবং মহেশখালীর ধলঘাটা উপজাতির অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উখিয়ার 2 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের অন্তত 40টি ঘরে পানি ঢুকেছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে এবং শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনিক চৌধুরী বলেন, পাহাড়ি ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ঝুঁকিতে 20,000 পরিবার। কক্সবাজার বন বিভাগের তথ্য অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পের বাইরে জেলার প্রায় 20,000 পরিবার পাহাড়ের ঢাল ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে কক্সবাজার শহরের লাইট হাউস, সৈকতপাড়া, সার্কিট হাউস সংলগ্ন এলাকা, মোহাজেরপাড়া, দক্ষিণ ঘোনারপাড়া, বাদশা ঘোনা, বৈদ্য ঘোনা, মধ্যম ঘোনারপাড়া, পাহাড়তলি, কলাতলি আদর্শ গ্রাম, ঝিরিঝিরি কুয়া ও লিংক রোডে উল্লেখযোগ্য। পাশাপাশি সদর উপজেলার PM খালী, খুরুশকুল, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফেও গত 3 বছরে ঝুঁকিপূর্ণ বস্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে সংখ্যা। 2017 সালে উখিয়া টেকনাফের প্রায় 8,000 একর বনভূমি উজাড় করে 33টি রোহিঙ্গা আশ্রয় শিবির গড়ে তোলা হয়। বর্তমানে এসব ক্যাম্পে প্রায় 12 লাখ নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে অন্তত 1 লাখ মানুষ ভূমিধসের উচ্চ ঝুঁকিতে বসবাস করছেন। উখিয়ার 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রিয়াজউদ্দিন জানান, ভারী বৃষ্টির মধ্যেও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং সহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। অপরদিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ডিএনসি কমিটি, ক্যাম্পের মাঝি এবং কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে একাধিক সমন্বয় সভা করা হয়েছে। নিয়মিত মাইকিং করে অতি ভারী বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। শরণার্থী রিত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। এর জন্য বিভিন্ন ক্যাম্পে সতর্কবার্তাও প্রচার করা হচ্ছে। চকরিয়াতেও সতর্কতা। এদিকে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর মাইকিং করে পাহাড়ের পাদদেশে
বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী উপজেলার খুঁটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল সহ 10টি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অন্তত 15,000 মানুষ ঝুঁকিতে রয়েছে। কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা সৈয়দ আলম বলেন, প্রতি বর্ষায় পাহাড় ধসের আশঙ্কায় থাকতে হয়। প্রশাসন থেকে সরতে বলা হলেও অধিকাংশ মানুষ এখনও ঝুঁকিপূর্ণ স্থান ছেড়ে যায়নি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার বলেন, সব ইউনিয়ন থেকে সার্বক্ষণিক তথ্য নেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুতুবদিয়ায় সেতু ধস। টানা বৃষ্টিতে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের শাহাজিরপাড়া ও কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকার সংযোগ সেতুটি ভেঙে পড়েছে। লোকাল বাসিন্দা এম শহীদুল ইসলাম বলেন, সোমবার সকাল 9টার দিকে অতিরিক্ত জলাবদ্ধতার কারণে পানির প্রবল স্রোতে সেতুর নিচের মাটি সরে যায়। এতে সেতুটি ভেঙে ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সবশেষে থাকছে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা। গত 28 জুন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা শুরু করে। এরপর পরের দিন 29 জুন থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটের মাধ্যমে আবেদন গ্রহণ করা শুরু করে ভারত। 29 জুন জমা হওয়া কাগজপত্রের বিপরীতে ভিসা ইস্যু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এর মধ্যে অনেক আবেদনকারী ভিসা পেয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, অর্থাৎ 7 দিনেই ভিসা সহ পাসপোর্ট হাতে পাচ্ছেন আবেদনকারীরা। গত 25 জুন ঢাকায় দায়িত্ব নিয়ে ভিসা চালুর ঘোষণা দেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশের 5টি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ করা হবে বলেও জানান তিনি। কূটনৈতিক মহল বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেন। ভিসা চালুর ঘোষণা 2 দেশের সম্পর্কের টানাপোড়েন স্বাভাবিক করার প্রথম ধাপ হিসেবে মনে করেন তারা। 2024 সালের 5ই অগস্ট দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা ইস্যু। অস্থিতিশীল পরিস্থিতির কারণে 4 অগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়। তবে ওই বছরের অগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে সেটা দীর্ঘ 2 বছর পর্যন্ত গড়ায়। ভিসা চালু প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, নর্মাল ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিলাম। আরম্ভ হবে 28 জুন থেকে। এটা আমাদের জন্য, এখানকার মানুষের জন্য ভালো। এটা সবার পাওনা ছিল। আমিও হাই কমিশনার হয়ে প্রথম কাজ হিসেবে এটা করলাম। এর আগে তো আমি করতে পারতাম না। আমি অনেক খুশি। আশা করি এতে সাধারণ মানুষও খুশি হবেন। মাঝে মাঝে আমি এখানে আসব, পরিদর্শন করব, মানুষের কথা শুনব। তারা যে পরামর্শ দেবেন সেটা শুনব। 29 জন আবেদন করে ভিসা পেয়েছেন এমন কয়েকজনের সাথে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তাদের মধ্যে একজন শাহিন বলেন, অনলাইনে ভিসা প্রসেস ট্র্যাক করে আপডেটে দেখা যাচ্ছে ভিসা প্রিন্ট হয়েছে। মেসেজ আসলে আনতে যাব। ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনকারী ফাতেমা আহমেদ জানান, তিনি 30 জুন ভিসার জন্য কাগজপত্র সহ পাসপোর্ট জমা দিয়েছেন। অনলাইনে তার ভিসা অ্যাপ্রুভ হয়েছে বলে জানান তিনি। আজ তিনি পাসপোর্ট সংগ্রহ করার মেসেজ পেয়েছেন। ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনকারী ওয়াসি আদনান বলেন, আজ যমুনা ফিউচার পার্কের আইভ্যাক থেকে পাসপোর্ট হাতে পেলাম। 6 মাসের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দিয়েছে। আমি 30 জুন জমা দিয়েছিলাম আর গতকাল সন্ধ্যায় পাসপোর্ট ডেলিভারি মেসেজ পেয়েছিলাম। আজকে ভিসা সহ পাসপোর্ট রিসিভ করলাম।